হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? চাঁদের পরি পার্ট 2 নিয়ে এসে পড়ছি। গাইস একটা কথা, তোমরা এটা বললাম ভূতের গল্প না, তোমরা কেউ ভয় পাইবা না। তো চাঁদের পরি পার্ট 2 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। আর কেনই বা আমাদের মারতে চায়? আমাদের অপরাধ কি? কথা বলো, অপরাধী মরে না, তারা তো বুক ফুলিয়ে পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াচ্ছে। মরে তো শুধু সাধারণ আর নির্দোষ মানুষগুলো। এই জন্যই কোনো এক মহামানব বলে গিয়েছিল, এমন একটা সময় আসবে যখন যে মারবে সে জানবে না কেন সে তাকে মারলো, আর যে মারা যাবে সে জানবে না কেন সে মরে গেল। আমি যেহেতু অর্ধেক মানুষ আর অর্ধেক পরি, তাই আমার পরবর্তী চন্দ্রগ্রহণের রাতে যে কোনো একটা বেছে নিতে হবে। হয় আমি পুরোপুরি মানুষ হব, না হয় আমি পুরোপুরি পরি হয়ে যাব। আমি এখনো দ্বিধায় ভুগছি কোনটা গ্রহণ করব। সোহানা বলল, তুমি পরি হয়ে যাও, তাহলে তোমার মতো সুন্দরীদের পরি হলেই মানাবে। আমি সোহানার দিকে তাকিয়ে দাঁত কামড়ে বললাম, ভেন্ডি, বড় ভাইয়ের কপালে কেন লাথি মারতাছস? কথা মানুষ হলেই ভালো হবে। কথা হাসতে হাসতে ব্যাগ থেকে খাবার বের করলো। এবার খাবার হাতে নেওয়ার আগে আশেপাশে পিছনের সামনে ভালো করে তাকিয়ে নিলাম, অন্য কোনো কথা আবার এসে বলবে নাকি খেও না। তখন কথা বলল, আর ভয় নেই, এবার খেতে পারো। আসলে এমন কেউ আছে যে চায় না আমি এই অর্ধেক জীবন থেকে মুক্তি পাই। সে সব সময় আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি খাবার খেতে খেতে বললাম, সে কে? আর আপনার সাথে আমাদের ভাই বোনদের কি সম্পর্ক? আপনার মানুষ বা পরি হওয়ার জন্য আমরা দায়ী নাকি? আমাদেরকে কেন মারতে চান? সোহানা বলল, ভাইয়া এটা কেমন কথা? তুই না কথাকে পছন্দ করস, ওর জন্য না হয় তুই দুই একবার নিজের জীবন দিলি, তাতে আর এমন কি? কথা মিটি হাসছে এটা শুনে। আমি বললাম, আরে ভেন্ডি, জীবন দুই একবার কেমনে দেয়? আর কে বলছে আমি ওনাকে পছন্দ করি? আমি তো শুধু। সোহানা বলল, আমি তো শুধু কি ভাইয়া? আমি বললাম, চুপ থাক, আর আপনি বলেন কি রহস্য লুকিয়ে রেখেছেন? কি হচ্ছে আমাদের সাথে? এরই মাঝে জুজু দৌড়ে চলে গেল রাস্তার দিকে। সোহানা খাবার মুখে নেই, উঠে জুজুর পিছনে গেল। জুজু দাঁড়া, কোথায় যাচ্ছিস? জুজু দাঁড়া বলছি। সোহানা চলে গেল। এবার কথা বলল, ইয়াস, তোমাকে একটা কথা বলি। তুমি তো তোমার ভীষণে দেখতে পেয়েছো, সোহানার জন্মের সময় তোমার মা মারা গিয়েছে। এখন নিশ্চয়ই তোমার মনে অনেক প্রশ্ন, তোমার মাকে নিয়ে। তখন আমি বললাম, হ্যাঁ, মা যদি সেদিন মারাই যায়, তাহলে সোহানার 5 বছর বয়স অবধি কে ছিল আমাদের সাথে? আর বাবার মৃত্যুর পরে সে কোথায় হারিয়ে গেল? তখন কথা বলো, তোমার মায়ের একজন যমজ বোন ছিল, তার নাম ছিল সামিয়া। তোমার মায়ের মৃত্যুর পর সামিয়া ছিল তোমাদের মা সেজে। তোমার বাবা শুধু এটাই জানতো, আর কেউ জানতো না। তাই তোমার বাবার মৃত্যুর পর সে চলে যায়, এবং তোমার কাকারা অপবাদ দেয় সে অন্য কারো সঙ্গে চলে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, যদি তাই হয় তাহলে সে চলে কেন গেল? সে তো ইচ্ছা করলে আমাদের সাথে সারা জীবন থাকতে পারতো। তখন কথা বলল, না, সেটা তার জন্য সম্ভব ছিল না, কারণ তার চুক্তি ছিল তোমার বাবার মৃত্যুর পর্যন্ত থাকা। তবুও সে তোমাদের সাথে থাকতে চেয়েছিল চুক্তি ভঙ্গ করে, আর সেটা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সামিয়ারও একটা সংসার ছিল, তবে তার কোনো সন্তান ছিল না। সে তোমাদের 2 ভাই বোনকে নিজের সন্তানের মতো লালন পালন করছিল। চুক্তি ভঙ্গ করে তোমাদের সাথে থাকার ব্যাপারে যখন তার স্বামী জানতে পারে, তখন তার উপর অনেক অত্যাচার করা হয়, অনেক মারধর করা হয়। তুমি নিশ্চয় শুনেছ, ওই চাঁদের পরীর বাড়িতে কোনো মহিলার আত্মার চিৎকার। সেটা তোমারই সামিয়া আন্টির চিৎকার ছিল। ওই বাড়িটা ছিল তোমার সামিয়া আন্টির বাড়ি। তাকে ওই বাড়িতে অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি অবাক হয়ে চোখ বড় করে বললাম, তার মানে তুমি? কথা বলো, হ্যাঁ, আমি তোমার সামিয়া আন্টির মেয়ে, আর আমার বাবাই ছিল সেই জিন রাজকুমার যার গল্প সোহানাকে ছোটবেলায় শোনানো হতো। তখন আমি বললাম, তার মানে জিন রাজকুমার যেই মানব মেয়ের প্রেমে পড়ছিল সে ছিল সামিয়া আন্টি? তাহলে সে জিন রাজকুমার সামিয়া আন্টিকে মারলো কেন? আর কিসের চুক্তি হয়েছিল সেই দিন? কথা কিছু বলতে যাবে তখন রাস্তার ওপাশ থেকে সোহানা ডাক দিল, ভাইয়া, জুজুকে পেয়েছি। ও একটা ইঁদুরের পিছনে ছুটে এদিকে চলে এসেছিল। এই বলে সোহানা জুজুকে কোলে নিয়ে রাস্তার ওপাশ থেকে আসছিল। আমি কথার দিকে তাকিয়ে বললাম, সোহানাকে এসব বিষয়ে কিছু বলো না, সোহানা এখন এসব নিতে পারবে না। তখনই এক বিকট শব্দ হলো। আমি চমকে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম সোহানা হাওয়ায় উড়ছে।
আমি চিৎকার করে উঠে দৌড় দিলাম, সোহানা। সোহানা উড়ে গিয়ে খাম্বার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। আমি আমার পুরো শক্তি দিয়ে দৌড়ে সোহানার কাছে গিয়ে দেখলাম ওর রক্তাক্ত শরীরটা কাঁপছে। না করতে করতে সোহানার মাথা কোলে নিয়ে বললাম, কিছু হবে না তোর। সোহানা চোখ খোল, কিছু হয়নি। কথা, অ্যাম্বুলেন্স খবর দাও, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কথা মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স খবর দিয়ে নিয়ে এলো। তাড়াতাড়ি করে সোহানাকে হাসপাতালে নিয়ে গেলাম। নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না। সোহানা চোখ খুলছে না কেন। ইমার্জেন্সিতে নিয়ে সোহানার চিকিৎসা করতে লাগলো ডাক্তার। আমি আর কথা বাইরে বসে আছি। আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। কথা আমার কাঁধে হাত রেখে বলল, সোহানা সুস্থ হয়ে যাবে, নিজেকে শান্ত রাখো। আমি বললাম, কিভাবে শান্ত রাখবো নিজেকে? ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কথা, এই পৃথিবীতে ও ছাড়া আমার আর কেউ নেই। আমি ছাড়া কেউ নেই। আমি আমার বোনকে হারাতে পারবো না। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো ইমার্জেন্সি থেকে। আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, স্যার কি হয়েছে? আমার বোন ভালো হয়ে যাবে তো নাকি? ডাক্তার মন খারাপ করে আমার কাঁধে হাত রেখে বলল, অ্যাক্সিডেন্টে ওর মাথা প্রচন্ডভাবে আঘাত পেয়েছে। ব্রেনের এক পাশে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে। আই এম সরি। ওর হাতে আর কিছুক্ষণ সময় আছে। তোমাকে দেখতে চেয়েছে, যাও শেষবারের মতো ওর সাথে দেখা করে নাও। এই বলে ডাক্তার চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। ডাক্তার এটা কি বলে গেল? আমার বোন বাঁচবে না মানে? না, আমি এটা বিশ্বাস করি না। আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। আমি পুরো শক্তিহীন হয়ে যাচ্ছি। ফ্লোরে পড়ে যেতে লাগলে কথা এসে আমাকে ধরে শান্ত করে বলল, আমরা মরণশীল, জন্ম নিলেই মরতে হবে, নিজেকে শান্ত করো, যাও সোহানার সাথে দেখা করো, ও শেষবারের মতো তোমাকে দেখতে চায়। আমি উঠে ধীরে ধীরে ভাঙা পায়ে এগিয়ে গেলাম ইমার্জেন্সির দিকে। দরজা খুলে ভিতরে ঢুকলে দেখলাম আমার বোনটাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। পাশেই সিটে স্ক্যান মেশিন, সোহানার শেষ নিঃশ্বাসগুলো গণনা করা হচ্ছে। মাথার ব্যান্ডেজ থেকে চুয়ে রক্ত বের হচ্ছে। আমি নিজেকে শান্ত রাখতে চাইলেও চোখ শান্ত থাকছে না। চোখে পানি নিয়ে সোহানার পাশে বসে ওর হাত ধরে কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, সোহানা। সোহানা ধীরে ধীরে চোখ খুলে নিজের হাতে অক্সিজেন মাস্কটা সরিয়ে বলল, ভাইয়া, তোর মনে হয় আমার বিয়েতে লুঙ্গি ডান্স দেওয়া হলো না রে। আমি বললাম, কে বলছে? সব হবে, দেখিস, তোর কিছু হবে না। ডাক্তার বলছে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি কি তোকে এত তাড়াতাড়ি হারিয়ে যেতে দিব নাকি, পাগল? সোহানা মুচকি হেসে বলল, ভাইয়া, আমি জানি আমি আর বাঁচবো না। আমাকে মিথ্যা আশা দিস না। তুই আমাকে প্রমিস কর পরের জন্মেও আমার ভাই হয়ে আসবি। আমি চোখের পানি মুছে হালকা হেসে বললাম, প্রমিস করলাম। আমি পরের জন্মে কেন, আগামী 7 জন্ম হলো তোর ভাই হয়ে আসবো। একটা কথা তোকে কখনো মুখ ফুটে বলিনি। আমি জানোস আমি না তোকে অনেক ভালোবাসি। তুই চলে গেলে এই পৃথিবীতে আমি অনেক একা হয়ে যাবো রে। প্লিজ যাস না। আমি তোকে আর কখনো ভেন্ডি বলে খেপাবো না, আর কখনো তোর সাথে রাগ করবো না। তুই যা বলবি আমি তাই শুনবো, তবুও থেকে যা আমার সাথে। সোহানা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এক আকাশ পরিমাণ স্বপ্ন ছিল তোর সাথে সারা জীবন থেকে যাওয়ার। আমাদের স্বপ্নগুলো আদ্রাই থেকে গেল ভাইয়া। অনেক জ্বালিয়েছি তোকে, পারলে মাফ করে দিস এই বোনটাকে। আর কখনো হয়তো বলবো না, ইয়াস আমাকে ভেন্ডি বলবি না। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। সোহানা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বলছিলাম না আমি চলে গেলে একটুও কাঁদবি না? আমার ভাইয়াটার মুখে হাসিটাই মানায়। দরজায় দাঁড়িয়ে থাকা কথাকে ডাক দিয়ে সোহানা বলল, কথা, আমার এই পাগলা ভাইটাকে দেখে রেখো। ভাইয়া, আজকে আমার মাকে খুব মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছা করছে মাকে। যদি কখনো মাকে খুঁজে পাস তাহলে বলিস আমি তাকে অনেক ঘৃণা করি। এখনই সিটি স্ক্যান মেশিন টুটটুট শব্দ হতে লাগলো। আমি তাড়াহুড়ো করে ডাক্তারকে ডাকতে লাগলাম। সোহানার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সোহানা আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। আমি বললাম, কিছু হবে না তোর, ডাক্তার আসছে, খবরদার চোখ বন্ধ করবি না। সোহানা বলল, ভাইয়া, শেষবারের মতো একবার ভেন্ডি বলে ডাকবি আমাকে? আমি বললাম, ফালতু কথা বলবি না, আমি আর কখনো তোকে ওই নামে ডাকবো না, তোর কিছু হবে না বোন। সোহানা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। সিটি স্ক্যান মেশিনে সোহানার হার্টবিট টুট টুট শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি আস্তে করে ডাক দিলাম, ভেন্ডি, এই ভেন্ডি, কি হলো? চোখ খোল, কথা বল আমার সাথে ভেন্ডি। সোহানা আর কোনো কথা বলল না। ডাক্তার এসে নার্ভ চেক করে বলল, তোমার বোন আর নেই। আমি নিশ্চুপ হয়ে সোহানার গালে হাত দিয়ে বললাম, দেখ ডাক্তার কি বলছে, তুই নাকি আর নেই, একবার চোখ খুলে দেখিয়ে দে। তারা মিথ্যা বলছে। কিরে, চোখ খুলবি না? আমি কিন্তু এখন রাগ করব। কথা এসে বলল, ইয়াস, সোহানা সত্যি আমাদের ছেড়ে চলে গেছে। তুমি ওর পাশে কেঁদো না, ও কষ্ট পাবে তোমাকে কাঁদতে দেখলে।
আমি কথার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওর কিছু হয়নি, তোমরা মিথ্যা বলছো, আমার বোন ঘুমিয়ে আছে, আমার বোন ঘুমিয়ে আছে। এভাবে আমি সোহানার পাশে শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি আমার বোনটা আর নেই। আমার চোখ ভর্তি হয়ে পানি আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমি সইতে পারছি না। এক সময় চোখ বন্ধ রেখে চিৎকার করে কান্না করে দিলাম। সবাই আমাকে শান্ত করার চেষ্টা করছে। আমার বোনটা এখন আমার হাত ছাড়েনি, শক্ত করে ধরে আছে। পৃথিবীতে আমার একমাত্র আপন মানুষটাই হারিয়ে ফেললাম। আমি কিভাবে সহ্য করব এটা? সোহানার দাফন কাফন শেষ করে এক এক করে সবাই চলে গেল। হাসপাতালের কর্তৃপক্ষ থেকে সোহানার শেষ কার্যের সব খরচ বহন করা হয়েছে। অনেক মানুষের অংশগ্রহণ। সোহানার জানাজা শেষ হয়েছে। সবাই চলে যাওয়ার পর আমি একা সোহানার কবরের পাশে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছি। আমার ভেন্ডি অন্ধকার অনেক ভয় পায়। কবরে এই গভীর অন্ধকারে নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছে আমার বোনটা। চোখে ভাসতে লাগলো সোহানার দুষ্টামিগুলো, ওর চঞ্চলতা, রাগী চেহারা, বাচ্চাদের মতো কান্না করা, আইসক্রিম খাওয়ার বাহানা, আমার চুল ধরে টানা। ইয়াস, আমারে ভেন্ডি বলবি না, আমি তোর বোন হইছি, তোর 7 জন্মের ভাগ্য, গাধার বাচ্চা। সবকিছু আমার চোখ থেকে পানি হয়ে ঝরে পড়ছে। পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। আনমনে তাকিয়ে দেখলাম কথা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। জুজুকে দেখে আমার মাথা রক্ত উঠে গেল। কথার কাছ থেকে জুজুকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, তোর জন্য সোহানা মারা গেছে, আর কোনোদিন আমার সামনে আসবি না, তাহলে তোকে আমি মেরে ফেলবো। কথা আমাকে শান্ত করে বলল, কি বলছো এসব? জুজু একটা অবুঝ প্রাণী, ওর কোনো দোষ নেই। আমি বললাম, তুমি চুপ করো, আমার কষ্ট আমি ছাড়া আর কেউ বুঝবে না, ওর জন্যই আমার বোন মারা গেছে। ও কেন মারলো না, ও কেন মরলো না, ওকে আমি মেরে ফেলবো। কথা আমাকে ধরে বলল, চলো এখান থেকে, জুজুকে ওর মতোই ছেড়ে দাও, ওকে মেরে তুমি অপরাধী হইও না। জুজু ইয়াসকে এত রাগান্বিত কখনো দেখেনি। জুজু হয়তো বুঝতে পারছে না ইয়াস ওর সাথে এমন কেন করছে, ওর অপরাধ কি। জুজু ভয়ে একটা জোপের সাথে লুকিয়ে রইল। আমি আর কথা সোহানাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসলাম। জুজু আমাদের পিছন আসছে ভয়ে ভয়ে। এটা দেখে আমি একটা পাথর নিয়ে জুজুর দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা সোজা জুজুর মাথায় গিয়ে লাগলো। জুজু তার ভাষায় কান্না করতে করতে দৌড়ে চলে গেল। তখন কথা বলল, এটা তুমি ঠিক করলে না, জুজুর কোনো দোষ নেই। আমি কিছু না বলে হাঁটতে লাগলাম। কথা মন খারাপ করে আমার সাথে হাঁটছে। জুজু গিয়ে ভাড়া আক্রান্ত মনে সোহানার কবরের ওপর বসে অঝরে কেঁদে যাচ্ছে। পাথর লাগার ফলে জুজুর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এই অবুঝ প্রাণীটা হয়তো বুঝতে পারছে না ইয়াস কেন এমন করলো, কিন্তু সোহানাকে যে এখানে শুয়ে রাখা হয়েছে সেটা জুজু দেখছে। তাই সোহানার কবরের উপর কাঁদতে কাঁদতে চোখ ভিজিয়ে ফেললো জুজু। আমি আর কথা চাঁদের পরীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কথা বলল, তুমি যদি চাও এখান থেকে ফিরে যেতে পারো, আমি তোমাকে আর কখনো দেখা দিব না, আর আমার জন্য কেউ তোমাকে বিরক্তও করবে না। আমি একটু হেসে বললাম, তার মানে তুমিও সোহানার মতো আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? কথা বলল, না, আমি এটা বলতে চাইনি, তোমার মনের অবস্থা ভালো না, তাই তোমাকে এসব ঝামেলায় জড়াতে চাইনি। আমি বললাম, কি করতে হবে বলো। আমি চাই না সোহানার মতো তুমিও হারিয়ে যাও। আমার বোনকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে তো বাঁচাতে পারি চন্দ্রগ্রহণের আগে। কথা বলল, তাহলে চলো আমার সাথে। এই বলে চাঁদের পরীতে প্রবেশ করলাম আমরা। কথা বলল, রাজা দুইজন রাক্ষসকে পাঠিয়েছিল সামিয়া মানে আমার মাকে মারার জন্য। তারা এখনো এই বাড়িতে বন্দী হয়ে আছে, তাই প্রস্তুত থেকো সব সময়। রাক্ষসগুলো একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষ রাক্ষসটা সবসময় একটা কালো ছায়ার মতো হয়ে থাকে, আর মহিলা রাক্ষসটা সাদা কাপড় পরে থাকে। আমি বললাম, ওরা এই বাড়িতে বন্দী হলো কিভাবে? ওরা তো এসেছিল সামিয়া আন্টিকে মারার জন্য। কথা বলল, রাজা যখন ওদেরকে পাঠিয়েছিল তখন আমি মায়ের গর্ভে ছিলাম, কিন্তু আমি অন্য সব বাচ্চার চেয়ে আলাদা, কারণ আমার বাবা জিন আর মা মানুষ ছিল। আমি গর্ভে থাকতেই মাকে বিভিন্ন বিপদের অসন্নি সংকটে দিতাম, আর মাকে বলে দিতাম কি করতে হবে। রাক্ষসটা যখন এসেছিল আমি মাকে বলছিলাম একটা রুমের ভিতর লবণ ছিটিয়ে রাখতে এবং ভেতরে কাটা দরজায় ছিটিয়ে রাখতে। মা আমার কথা মতো সেগুলো করলে রাক্ষসরা সবার প্রথমে ভেতরে কাটার সাথে আঘাত পায় এবং লবণের স্পর্শে তারা ভুলে যায় এখানে কি করার জন্য এসেছিল, আর সেই থেকেই তারা এখানেই আছে। আমি বললাম, তাহলে তোমার মা কিভাবে মারা গেল, আর আমাদের লালন পালন করার জন্য তোমার মা কিসের চুক্তি করছিল? তখন কথা বলো, চলো সব জানতে পারবে। এই বলে আমরা চাঁদের পরীর দোতলায় উঠছিলাম সিঁড়ি বেয়ে। তখন নিচের তালা ফ্রিজের ভিতর থেকে একটা শব্দ আসলো।
আমি বললাম এটা কি ছিল? কথা বললো জানি না, চলো গিয়ে দেখে আসি ফ্রিজ নিয়ে কে দুষ্টামি করতেছে। আমি ধীরে ধীরে ফ্রিজের কাছে এগিয়ে গেলাম। একটু দূর থেকে উকি মেরে দেখলাম সেই দুইটা লোক ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছে। কথা ডাক দিয়ে বলল, আপনাদেরকে না বলছি আমি বাসায় থাকলে নিজেদের কখনো দৃশ্যমান করবেন না, তবুও কেন এখানে বসে এসব করছেন? তাদের মাঝে একজন ভিত খুঁটে একটা হাসি দিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। এটা দেখে কথা প্রচন্ড রেগে তাকে ধরে কাপড়ের মতো এপাশ ওপাশ আছড়িয়ে ছুঁড়ে ফেলে দিল ফ্রিজের কাছে। এটা দেখে দ্বিতীয় লোকটা বলল, মাফ করে দেন মনিব, আমরা আর আপনার সামনে দৃশ্যমান হব না। এটা বলে তারা দুজনেই হাওয়ায় মিলিয়ে গেল। কথা বলল, এই দুইজন অনেকদিন আগে এখানে চুরি করতে এসেছিল, আমি মেরে তাদেরকে এখানেই বন্দি করে রেখে দিয়েছি। মাঝে মাঝে এমন বিরক্ত করে, তাই ধোলাই করা জরুরি। তখনই পিছনের দেওয়াল টাঙিয়ে রাখা বড় ঘড়ি টুং করে একটা ঘন্টা বাজলো। কথা বলল, আমাকে এখন যেতে হবে ইয়াস, দাদুর সাথে কথা বলতে হবে। আমি একটু অবাক হয়ে বললাম, এই দাদু আবার কে? কথা বলল, একজন বুজুর্গ জিন। মা মারা যাওয়ার পর আমি তার কাছেই বড় হয়েছি, উনি আমার অভিভাবক। তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমি কি করব? আর তুমি কখন ফিরে আসবে আবার? কথা বলল, খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই সময়টা তুমি গিয়ে দেখে আসো সেই দিন সুহানার জন্মের পর আর কি কি হয়েছিল। এই বলে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো কথা। আমিও ওর পিছন করে দোতলায় উঠে গেলাম। কথা গিয়ে সেই মিশরি কফিনে শুয়ে পড়লো আর বলল, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই বলে চোখ বন্ধ করে ফেললো। আমি দেখলাম কথার শরীর থেকে অদ্ভুত এক ধরনের রোশনি বের হচ্ছে। তারপর নিজেই কফিনের ঢাকনাটা বন্ধ হয়ে গেল। একে আমরা দেখতে পাই চাঁদের পরীর বাইরে এসে জুজু রক্তাক্ত মাথায় বসে আছে। জুজু জানে ইয়াস এখানে আছে, কিন্তু ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। প্রচন্ড ক্ষুধায় জুজুর পেট লেগে গিয়েছে একদম। জুজু ভালো করে দাঁড়াতেও পারছে না। জুজুর শরীর অনেক খারাপ। পাশ দিয়ে একটা লোক যাওয়ার সময় জুজুকে এই অবস্থায় দেখে কিছু খাবার দিয়ে যায় জুজুর সামনে। জুজু খাবারে মুখ লাগাতে গিয়ে থেমে গিয়ে কিছু একটা ভেবে খাবারের প্যাকেটটা মুখে নিয়ে চাঁদের পরীর ভিতর প্রবেশ করলো। জুজু হয়তো ভাবছে ইয়াস কিছু খায়নি, ইয়াসেরও হয়তো খিদে পেয়েছে। জুজু হাঁটতে পারছিল না ভালোভাবে, কেঁপে কেঁপে পড়ে যাচ্ছিল। কথা চলে যাওয়ার পর আমি মন খারাপ করে বসে আছি সেখানে। হঠাৎ পিছন থেকে কেউ বলল, তুইও মরে যা। আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এটাই হয়তো সেই রাক্ষস এখানে বন্দি থাকা। আমি বললাম, আমিও মরে যাব মানে? ছায়াটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, তোর একমাত্র বোন মারা গেল, তুই কিছুই করতে পারলি না। আসলে তোরা মানুষটা অনেক দুর্বল। আমাদেরকে দেখ, 1000 বছর ধরে বেঁচে আছি, আমাদের কোনো মৃত্যু নেই। আমি একটু হেসে বললাম, 1000 বছর ধরে বেঁচে থেকে কি ছিঁড়েছিস? যেই উদ্দেশ্যে তোকে এখানে পাঠানো হয়েছিল সেটাই তো ভুলে গিয়েছিস। এটা শুনে ছায়াটা চিৎকার করে বলল, তুই সামান্য মানুষ হয়ে আমাকে অপমান করছিস? তোকেও তোর বোনের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। চাঁদের পরী তো নেই, তোকে কে বাঁচাবে এখন? এই বলে কালো ছায়াটা আস্তে আস্তে একটা অবয়বের রূপ নিল। ভয়ঙ্কর এক চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো অদ্ভুত শব্দ করে। আমি কি করব না করব বুঝে ওঠার আগে কোথা থেকে যেন জুজু লাফিয়ে এসে আমার সামনে দাঁড়ালো এবং রাগান্বিত হয়ে পিঠ উঁচু করে ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো। হয়তো জুজুর বাসায় ও বলছে, খবরদার ইয়াসের দিকে এক পাও এগুবি না। এটা দেখে কালো অবয়বটা ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এ থেকে বোঝা গেল রাক্ষসটা বিড়াল ভয় পায়। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। খেয়াল করলাম জুজুর মাথা ফেটে সেখানে রক্ত শুকিয়ে গেছে। আমার মনে পড়লো পাথর মেরেছিলাম ওর দিকে। জুজু অনেক দুর্বল। আমার চোখে পানিতে টলমল করছে। জুজু মুখ করে নিয়ে আসা খাবারের প্যাকেটটা ভয়ে ভয়ে আমার সামনে এনে রাখলো। ও ভাবছে আমি আবার ওকে মারবো, কিন্তু আমি এবার আর সহ্য করতে পারলাম না। কান্না করে দিয়ে জুজুকে কোলে নিয়ে বললাম, আমাকে মাফ করে দে। আমার ভেন্ডির মৃত্যুতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোকে আঘাত করছি আমি, আর তুই কিনা আহত শরীর নিয়েও আমার বিপদে ঝাঁপিয়ে পড়লি, আমার জন্য খাবার নিয়ে আসলি। আমাকে মাফ করে দে জুজু। জুজু খুশি হয়ে আমার গাল চাটতে লাগলো। বুঝলাম ওর মনে আমার জন্য একটুও রাগ নেই। কত সহজেই ও সব ভুলে আমাকে মাফ করে দিল। আমরা মানুষরা কেন এটা পারি না? আমরা রাগ পুষে রেখে ভিতর থেকে ধ্বংস হয়ে যাই। আমরা সহজে কাউকে ক্ষমা করতে পারি না। আমি নিজের গেঞ্জি খুলে সেটা ভিজিয়ে জুজুর মাথায় রক্তগুলো পরিষ্কার করে দিয়ে সেখানে একটা কাপড় বেঁধে দিলাম। তারপর জুজুর সামনে খাবার দিলে সে শুকে আবার মুখ ফিরিয়ে নিল। আমি বুঝতে পারলাম, তাই খাবার থেকে কিছুটা আমি খেলাম। তারপর জুজুর সামনে দিলে সেও খেয়ে নিল। খাওয়া শেষে বললাম, জুজু তুই এখানে অপেক্ষা কর, আমাকে আমার শৈশবে ফিরে যেতে হবে। কি হয়েছিল সেদিন সেটা দেখতে হবে। এই বলে কথার কফিনের কাছে গিয়ে
সেটা সেটা হালকা ফাঁকা করতে সেদিনের মতো রং বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো। একটা প্রজাপতি এসে আমার হাতে বসতেই আমি অন্য এক জগতে চলে গেলাম। ছোট্ট সোহানাকে কোলে নিয়ে বাবা গিয়ে মায়ের নিথর দেহটার পাশে বসে পড়লো। বাবা অনেক কান্না করছিল। যে নার্স এসেছিল সোহানাকে পৃথিবীতে আনতে, সে এসে বাবার কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। আমি দূরে দাঁড়িয়ে এগুলো দেখে আর সহ্য করতে পারছিলাম না। ছোট্ট সোহানাকে দেখে আমার বুক ফেটে কান্না আসছিল। ছোট্ট আমি মায়ের মাথার কাছে বসে আছি। তখন আমিও বুঝি না মৃত্যু কাকে বলে। বাবাকে কাঁদতে দেখে আমিও কাঁদছিলাম, তবে এটা তখন বুঝতাম না আমার মা আর কখনো ফিরে আসবে না। বাবা সেই নার্সকে বলল, আপা, আপনার কাছে একটা অনুরোধ, এই মৃত্যুর কথা আপনি কাউকে জানাবেন না, কেউ যাতে না জানে ইয়াসের মা মারা গিয়েছে। নার্স একটু অবাক হয়ে বলল, কেন ভাইজান, মৃত্যুর খবর না জানালে ভাবিকে দাফন কাফন কিভাবে করবেন? বাবা বলল, সেটা আমি বুঝে নিব আপা, আপনার কাছে অনুরোধ, এটা কাউকে বলবেন না। নার্স বলল, ঠিক আছে ভাইজান, আমি কাউকে বলবো না, এখন তাহলে আমি আসি। এই বলে নার্স চলে গেল। বাবা সোহানাকে মায়ের মৃতদেহের পাশে শুয়ে ছোট্ট ইয়াসকে বলল, বোনের খেয়াল রাখো বাবা, আমি এই যাব এই আসবো। বাবা তাড়াতাড়ি করে অন্য একটা রুমে দরজা বন্ধ করে দিল। আমি যেহেতু একটা আলোর নেই, তাই আমি খুব সহজেই বাবাকে ফলো করে সেই রুমে গেলাম। দরজা ভেদ করে দেখলাম বাবা কাকে যেন টেলিফোন করছে। রিসিভ হলে ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ বলল, হ্যালো, কে? বাবা বলল, আমি। বাবার কণ্ঠ শুনে ওপাশ থেকে বলল, ও দুলাভাই, কি হয়েছে, আপনার কণ্ঠ এমন লাগছে কেন? বাবা বলল, সামিয়া, একটা অঘটন ঘটে গিয়েছে। ওপাশ থেকে সামিয়া বলল, কি হয়েছে, আমাকে খুলে বলেন। বাবা বলল, তোমার বোন আর নেই, চাঁদের পরীকে জন্ম দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করছে। এটা শুনে ওপাশ থেকে সামিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, আমি এখনই আসছি। বাবা টেলিফোন রেখে আবার তাড়াতাড়ি করে সেখানে গেল যেখানে মায়ের মৃতদেহ আছে। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। চাঁদের পরীর জন্ম নিয়েছে মানে? বাবা কার কথা বলছে? চাঁদের পরী তো কথা, আমি কি ঠিক শুনছি নাকি ভুল শুনছি? এদিকে আমরা দেখতে পাই কথা সেই বৃদ্ধ লোকের সাথে ফুল বাগানে বসে আছে। তারা একটা আয়নার মাঝে দেখছিল ইয়াস কি করছে। কথা বলো দাদু, ইয়াস খুব শীঘ্রই সত্যিটা জানতে পারবে, ও সত্যের খুব কাছাকাছি। বৃদ্ধ বলল, এই দিনটার জন্যই তো আমার এত অপেক্ষা। কিন্তু ইয়াস সত্যটা জানার পর অনেক ভেঙে পড়বে। কথা বলল, আমারও তো সেটাই ভয়। ইয়াস যখন জানতে পারবে সোহানা তার আপন বোন না, তখন ও কিভাবে এটা সহ্য করবে? আমি তাড়াতাড়ি করে আবার মায়ের মৃতদেহের দিকে গেলাম। বাবা ছোট্ট সোহানাকে কোলে নিয়ে শরীরে কিছু একটা খুঁজছে। বাবাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। আমি জানি আমার কথা কেউ শুনবে না বা আমাকে কেউ দেখতেও পাচ্ছে না, তবুও চিৎকার করে বললাম, বাবা, কি হয়েছে সোহানা, কি হয়েছে? সোহানাকে নিয়ে এমন করছো কেন? চাঁদের পরী তো সোহানা না, কি করছো তুমি? তখনই আমাকে ভেদ করে পিছন থেকে এক মহিলা এসে বলল, দুলাভাই, এসব কিভাবে হলো? বাবা সোহানাকে বিছানায় রেখে ওই মহিলার গাল চেপে ধরে দেওয়ালের সাথে লাগিয়ে বলল, সামিয়া, তোকে বারবার জিজ্ঞাসা করছিলাম এটা করলে ইয়াসের মায়ের কোনো ক্ষতি হবে কিনা, তুই বলছিলি কিছুই হবে না। তোর সাথে ওই তান্ত্রিকের বাচ্চাও বলছিল কোনো ক্ষতি হবে না, তাহলে এখনো মারা গেল কিভাবে? মহিলাটা একদম আমার মায়ের মতো দেখতে, তার মানে এটাই সেই মায়ের যমজ বোন সামিয়া। কিন্তু সে কি এমন করছে যে বাবা তার উপর রাগান্বিত? সামিয়া কোন রকম বাবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলল, বিশ্বাস করেন দুলা ভাই, এমনটা হওয়ার কথা ছিল না। আমি নিজেও বুঝতে পারছি না এটা কিভাবে হলো, তান্ত্রিকও তো বলছিল কিছুই হবে না। সামিয়া কান্না করতে করতে আমার মায়ের মরদেহর পাশে বসে পড়লো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস বোন, আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। ছোট্ট আমি বাবাকে রাগান্বিত দেখে ভয়ে রুমের এক কোণায় বসে আছি। আমি বুঝতে পারছিলাম না সামিয়া আন্টি কেন কান্না করছে, বাবা কেন রাগান্বিত। সামিয়া আন্টি সোহানাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলো, চিহ্নটা কি পেয়েছেন? বাবা শান্ত হয়ে বলল, না। কোথায় চিহ্ন? কোনো চিহ্ন নেই বাচ্চার শরীরে। এটা শুনে সামিয়া আন্টি অনেক চিন্তিত হয়ে গেল। তারপর নিজেই কিছু একটা খুঁজতে লাগলো সোহানার শরীর উল্টে পাল্টে। আমি চিৎকার করে বললাম, সোহানা ব্যথা পাবে, ওর সাথে এমন করছেন কেন? কি খুঁজছেন ওর শরীরে? কিন্তু আমার কথা তো কারো কান অব্দি পৌঁছায় না। হঠাৎ সামিয়া আন্টির মুখে হাসি ফুটলো, খুশি হয়ে বলল, দুলাভাই, পেয়েছি সেটা। বাবা তাড়াতাড়ি এসে বলল, কোথায়? সামিয়া আন্টি সোহানাকে উল্টে ওর পায়ের তলায় একটা চিহ্ন দেখালো বাবাকে। আমিও দেখলাম চিহ্নটা দেখতে চাঁদের মতো। আমি অবাক হয়ে গেলাম, তার মানে কি সোহানা চাঁদের পরী? কিন্তু আমার ভুল ভেঙে গেল যখন বাবা বলল, তাহলে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, এখন তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমি তো তোমাকে কখনোই ক্ষমা করব না। সামিয়া আন্টি বলল, দুলা ভাই, আমি এখন থেকে এখানেই থাকবো। আমার বোনের মৃত্যু হয়েছে সেটা কেউ জানে না এখনো, আমি আমার বোনের জায়গা নিয়ে থাকবো। ইয়াস এখনো অনেক ছোট, ওর এখন মা দরকার।
আমি আজ থেকে ইয়াসেরও মা, এই বাচ্চারও মা। বাবা বলল থাকতে পারো, কিন্তু তোমাকে আমি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তোমার স্বামীকে তার জিন বাবা বন্দি করে রেখেছে তাদের রাজ্যে। সে যেদিন ছাড়া পেয়ে যাবে তোমার খোঁজে আসবে, সেদিন কি জবাব দিবে তাকে? সামিয়া আন্টি বলল, তার সাথে আমার চুক্তি হয়েছিল চাঁদের পরীকে যে কোনো মূল্যে পৃথিবীতে আনতে হবে। আমি বুঝে গিয়েছিলাম চাঁদের পরী যদি আমার পেটে থাকে তাহলে জিন রাজা একের পর এক রাক্ষস পাঠাবে চাঁদের পরীকে নিয়ে যেতে। তাই তো 4 মাসের সময় চাঁদের পরীকে আমার গর্ভে থেকে আমার বোনের গর্ভে দিয়ে দেই জাদুর মাধ্যমে। এটা আপনি আর আমি ছাড়া কেউ জানতো না। তখন বাবা বলল, রাজা হয়তো এতক্ষণে জেনে গেছে চাঁদের পরীর জন্ম হয়ে গিয়েছে, সে আসবে ওকে নিয়ে যেতে, তার আগেই ওকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে হবে। সামিয়া আন্টি বলল, আমি একজনকে খবর দিয়েছি, সে এসে চাঁদের পরীকে তার কাছে নিয়ে যাবে, সেখানেই সে সবচেয়ে নিরাপদ থাকবে। বাবা বলল, নিয়ে যাওয়ার আগে বাচ্চার নাম ঠিক করে দাও, বড় হলে যেন তোমার দেওয়া নামেই তার পরিচয় হয়। সামিয়া আন্টি বাচ্চাটার কানের কাছে গিয়ে ফিস ফিস করে ওর নাম বলল, কথা কথা কথা। আমি এবার আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম। তার মানে এই বাচ্চাটা সোহানা না, এটা কথা, কিন্তু কিভাবে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তখনই আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। আমি মাথার চুলগুলো ধরে টান দিয়ে জোরে চিৎকার করলাম। আমি আমার হুঁশে ফিরে এলাম। জুজু এসে আমার বুকের উপর উঠে ম্যাও ম্যাও করছে। আমি এখনো সবকিছু কেমন যেন ঝাপসা দেখছি, মাথাটা ভুবো করে ঘুরাচ্ছে। একটু পর স্বাভাবিক হয়ে আমি কোনো হিসাব মিলাতে পারছিলাম না, কথার জন্ম আমার মায়ের পেট থেকে কিভাবে হলো? সামিয়া আন্টি জাদুর কথা বলছিল কেন? সে এটা করছিল। তাড়াতাড়ি আমি কফিনের দিকে এগিয়ে গিয়ে কথাকে উঠানোর চেষ্টা করলাম। কথা উঠো, কথা। আমি দেখতে পাই কথা এখনো সেই বৃদ্ধ লোকের সাথেই বসে আছে। বৃদ্ধ বলল, তাহলে যাও দাদু ভাই, ইয়াসের মনে এখন অনেক প্রশ্ন, তোমাকে ওর সব প্রশ্নের উত্তর দিতে হবে। কথা বলো, কিন্তু ইয়াস সত্যটা জানার পর কি করবে দাদু? আমাকে কি ভুল বুঝবে? বৃদ্ধ বলল, না, তেমন কিছুই হবে না, তুমি নিশ্চিন্ত মনে ফিরে যাও। আমি দূর থেকে তোমার উপর খেয়াল রাখবো, যেমনটা সেই ছোটবেলা তোমাকে নিয়ে আসার পর রেখেছি। হঠাৎ কথা জেগে উঠলো কফিনের ভিতরে। আমি একটু চমকে গিয়ে পিছন সরতে গিয়ে পড়ে গেলাম। কথা কফিন থেকে নেমে হাসতে হাসতে বলল, ভয় পেয়েছো? আমি বললাম, তুমি আমাকে এতদিন বলনি কেন এসব কথা? কথা জুজুকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, কোন সব কথা? আমি বললাম, দেখো কথা, নাটক করবে না। আমি জানি তুমি অনেক কিছু লুকিয়েছো আমার কাছ থেকে। সামিয়া আন্টি তোমাকে আমার মায়ের গর্ভে লুকিয়ে রেখেছিল রাক্ষসদের ভয়ে। সেই বাচ্চাকে আমি সোহানা ভেবেছিলাম, সেটা তুমি ছিলে। কথা হাই তুলে বলল, তাই নাকি? আমি তো জানতাম না এত কিছু। আমি এবার রেগে কথাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম ফ্লোরে। তারপর কথার পায়ের তলায় চেক করে দেখলাম সেই চাঁদের চিহ্নটা কথার পায়ে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? কথা এবার উঠে একটা জায়গায় গিয়ে বসে বলল, রাজা যখন একের পর এক রাক্ষস পাঠাচ্ছিল আমাকে মায়ের পেট থেকে নিয়ে যাওয়ার জন্য, তখন মা অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমার বাবা যে একজন জিন রাজকুমার ছিল, সেটা তোমার বাবাকে ছাড়া আর কাউকে বলেনি মা। তোমার বাবাকে অনেক বিশ্বাস করত আমার মা, তাই এসব কিছু মা তোমার বাবার সাথে শেয়ার করে। তখন তোমার বাবাই মাকে বুদ্ধি দেয় বাচ্চা অন্য কারো গর্ভে লুকিয়ে রাখতে। মা প্রথমে রাজি না হলেও পরে আমার কথা চিন্তা করে রাজি হয়ে যায়। তোমার বাবা আমার মাকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে যায়, তাকে সব সমস্যা খুলে বলে এবং এর সমাধান চায়। তখন তান্ত্রিক ধ্যান জ্ঞান করে বলল, বাচ্চা এমন কারো গর্ভে রাখতে হবে যার সাথে তোমার রক্তের সম্পর্ক আছে। আমার মায়ের রক্তের সম্পর্ক তো শুধু তার বোনই আছে, কিন্তু এবার তোমার বাবা এতে রাজি হলো না। তোমার বাবা কিছুতেই তোমার মায়ের গর্ভে আমাকে রাখতে চাইলো না। সে ভয় পাচ্ছিল এতে তোমার মায়ের ক্ষতি হতে পারে। কিন্তু তান্ত্রিক এবং আমার মা তোমার বাবাকে আশ্বাস দিল কোনো ক্ষতি হবে না, বাচ্চা জন্মের পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে থাকবে, এর কোনো প্রভাব তার উপর পড়বে না। অনেক বোঝানোর পর তোমার বাবা রাজি হয়ে যায়। তান্ত্রিকের কথা মতো তোমার বাবা গিয়ে গোপনে তোমার মায়ের ব্যবহার করা একটা জামা আর কিছু চুল নিয়ে আসে। তান্ত্রিক জাদুক্রম করে অবশেষে আমার মায়ের গর্ভ থেকে আমাকে তোমার মায়ের গর্ভে চালান করে দেয়। তোমার মা এ ব্যাপারে কিছুই জানতো না। সকালে ঘুম থেকে উঠে দেখে তার পেট অনেক বড় হয়ে গিয়েছে। সে প্রচুর ভয় পেয়ে যায়। তোমার বাবাকে তাড়াতাড়ি এটা দেখালে তোমার বাবা বলল, আমরা তো আবার মা বাবা হতে যাচ্ছি। তোমার মা বলল, কিন্তু এক রাতের মাঝে আমার পেট কিভাবে এত বড় হয়ে গেল বুঝতে পারছি না। তোমার বাবা মজা করে বলল, হরলিক্স মনে হয় তোমার পেটে উৎপাদন হচ্ছে, তাই বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তোমার মা একটু লজ্জা পেয়ে বলল, ধুৎ, কি যে বলো না তুমি।
এই বলে চলে গেল। তোমার বাবার মুখটা তখন মলিন হয়ে গেল। সে বারবার ভাবছিল এর ফলে তার স্ত্রীর কোনো ক্ষতি হবে না তো। আর সেটাই হলো, তোমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেল। কথা একদম সবকিছু বলে চুপ করে বসে রইল। আমি সব শুনে হতভম্ব হয়ে গেলাম। এটাও কি সম্ভব? কথাকে এক গর্ভ থেকে অন্য গর্ভে চালান করা হয়েছে। বাবা আর সামিয়া আন্টির উপর অনেক রাগ হতে লাগলো আমার। তারা কেন এটা করতে গেল? কথা এসে বলল, আমি জানি তুমি আমার উপর রাগ করছো। আমার জন্য তোমার মা মারা গিয়েছে সেই দিন। তুমি যেভাবে আমাকে প্রায়শ্চিত্ত করতে বলবে আমি সেভাবেই করব। আমি কিছু না বলে জুজুকে কোলে নিয়ে চাঁদের পরি থেকে বের হয়ে গেলাম। কথা আমার পিছন পিছন আসতে লাগলো। তবে কি মনে করে যেন আবার কথা চাঁদের পরির ভিতর প্রবেশ করলো। আমি দেখতে পাই কথা বাড়িতে থাকা দুইটা রাক্ষস এবং সেই দুই চোরের আত্মাকে ডাক দিল। তারা প্রথমে কোনো সাড়া দিল না। কথা আবার ডাক দিল তাদের। আমি জানি তোমরা আশেপাশে আছো, বের হয়ে আসো বলছি, কিছু কথা বলবো। এটা শুনে তারা কথার সামনে দৃশ্যমান হলো। কথা বলো, তোমরা আজ থেকে মুক্ত, যেখানে খুশি যেতে পারো। কিন্তু যদি আবার কোনো খারাপ কাজে নিজেদের শক্তি ব্যবহার করো তাহলে আমাকে আবার দেখতে পাবে। রাক্ষস দুইজন কথার সামনে হাঁটু গেড়ে বসে বলল, সত্যি আমরা মুক্ত? আমরা আমাদের রাজ্যে ফিরে যেতে পারি? কথা বলো, হ্যাঁ তোমরা ফিরে যেতে পারো। আমি খুব শীঘ্রই আসছি তোমাদের রাজ্যে। নিজের বাবাকে ছাড়িয়ে নিতে রাজাকে গিয়ে এটা জানিয়ে দিও। এই বলে কথা সেখান থেকে বের হয়ে গেল ইয়াসের পিছনে। আমি জুজুকে নিয়ে আনমনে হাঁটছি। কথা পিছন থেকে ডেকে বলল, ইয়াস আমার কি দোষ বলো? আমি তো আর বলিনি তোমার মাকে মেরে ফেলার জন্য। ওটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। আমি বললাম, হয়েছে তো, এখন আমার কাছে তুমি কি চাও? চলে যাও এখান থেকে, আমাকে আমার মতো ছেড়ে দাও। কথা বলল, আমাকে কি চন্দ্রগ্রহণের আগে বাঁচাবে না? এবার আমি থেমে গেলাম। কথার কাছে গিয়ে দেখলাম ওর চেহারায় একরাশ হতাশা। কথা আমার বুকের ডান পাশে হাত দিয়ে বলল, তোমার এই হৃদয় সম্পাদন হতে চাই, তুমি কি আমাকে ফিরিয়ে দিবে? আমি কি বলবো বুঝতে পারছি না। আমি কথার গালে হাত দিয়ে বললাম, কি করতে হবে আমাকে? কথা হাসি দিয়ে বলল, আমাকে বিয়ে। আমি অবাক হয়ে কিছু বলতে যাব তার আগে আমার মাথায় অন্য একটা চিন্তা ভর করে বসলো। সেদিন কথার জন্মের সময় যদি মা মারা যায় তাহলে সোহানা কিভাবে আসলো? কথা আমার চেহারার ভঙ্গি দেখেই বুঝে ফেললো আমি কি চিন্তা করছি। কথা আমার হাত ধরে বলল, সোহানা তোমার আপন বোন ছিল না ইয়াস। আমি যেন আকাশ থেকে পড়লাম। কথা এটা কি বললো? সোহানা আমার আপন বোন না মানে? আমি বললাম, কথা তোমার মাথা ঠিক আছে? কি বলছো সেটা তুমি জানো? কথা বলল, আমি জানি কি বলছি, আর এটা সবচেয়ে বড় সত্য, সোহানা তোমার আপন বোন না। এই বলে সোহানা আমার মাথায় চাপ দিয়ে ধরলো। কিছু বুঝে ওঠার আগে আমার শরীর বিদ্যুতের শক্তের মতো ঝাটকা মারলো। আমি চলে গেলাম অন্য এক জগতে। মা ছোট্ট আমাকে কিছু একটা লেখা শেখাচ্ছে হাত ধরে। আমি কান্না করছিলাম, বাবা কখন আসবে? মা বলছিল এসে যাবে, তুমি এটা লেখো। তোমার বাবা এসে দেখলে অনেক খুশি হবে। আমি দূর থেকে একটু কাছে গিয়ে দেখলাম ছোট্ট আমাকে মা বাবা শব্দটা লিখতে শিখাচ্ছে। আমি মায়ের হাত ঘুরিয়ে সেটা লিখে ফেললাম। কিছুক্ষণ পর বাবা আসলো বাইরে থেকে। ছোট্ট আমি বাবার লেখা কাগজটা নিয়ে বাবার দিকে দৌড়ে গেলাম। বাবা কাগজটা দেখে অনেক খুশি হয়ে ছোট্ট আমিকে কোলে নিয়ে চুমু খেলো। তারপর একটা চকলেট হাতে দিয়ে বলল, বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলা করো যাও। ছোট্ট আমি খুশি মনে দৌড়ে চলে গেলাম বাইরে। তখন মা এগিয়ে এলো বাবার দিকে, এসে বলল, কি ব্যাপার দুলাভাই, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি এটা শুনে অবাক হয়ে গেলাম। তার মানে এটা আমার মা না, এটা সামিয়া আন্টি? এরকম দেখতে হওয়াতে আমি বুঝতে পারিনি। বাবা বলল, সামিয়া, তোমার বোনের আত্মা যেভাবে আমাদের টর্চার শুরু করছে তাতে মনে হয় না আমরা বেশি দিন বাঁচবো। গতকাল রাতে সে আমাকে ওয়াশরুমে আয়নার মাঝে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। অনেক কষ্টে আমি নিজেকে ছাড়িয়েছি। সামিয়া আন্টি ভয় চেহারায় বলল, দুলাভাই আমাকে অনেকভাবে ভয় দেখাচ্ছে। সকালে নাস্তার টেবিলে আমি খাবার দেখি না, সব দেখি ময়লা আবর্জনা। রান্নার সময় গরম হাঁড়ি পাতিল চুলা থেকে আমার দিকে ছুঁড়ে মারে অদৃশ্য কেউ। আমি বুঝতে পারি এটা আমার বোনের আত্মা। আমরা তো ওর সাথে অন্যায় করছি, তাই ও আমাদের ছাড়বে না। বাবা বলল, কথা ভালো আছে তো? ওর খোঁজ নিয়েছো? সামিয়া আন্টি বলল, হ্যাঁ কথা ঠিক আছে। আমার স্বামীর খুব কাছের একজন বুজুর্গ জিন, সে তার কাছেই কথা সবচেয়ে নিরাপদ। সে কথাকে রক্ষা করবে যে কোনো মূল্যে। বাবা বলল, তাহলে কথাকে নিয়ে আমরা নিশ্চিন্ত। এখন তোমার বোনের আত্মা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? আমরা তো এটা ইচ্ছা করে করিনি, এটা একটা দুর্ঘটনা ছিল। তখনই ঘরের আসবাবপত্রগুলো প্রচন্ড রকমে কাঁপতে লাগলো। দেওয়াল থেকে ছবির
ফ্রেমগুলো ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। সামিয়া আন্টি সিলিংয়ে থাকা ফ্যানের নিচে দাঁড়িয়েছিল। ওপর থেকে ফ্যানটা ধাপাস করে ছিঁড়ে সামিয়া আন্টির মাথায় পড়তে নিলে বাবা দৌড়ে গিয়ে আন্টিকে নিয়ে দূরে সরে গেল। তারপর চিৎকার করে বলল, বন্ধ করে এসব, আমরা তোমার মৃত্যুর জন্য দায়ী না, ওটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। আমরা নিজেরাও অনেক কষ্ট পেয়েছি তোমার মৃত্যুতে। এতে করে অদৃশ্য কেউ একজন গড়গড় করে শব্দ করে বলল, আমি কাউকে ছাড়বো না, যারা আমার সন্তান থেকে আমাকে আলাদা করছে তাদেরকে আমি মেরে ফেলবো। বাবার সামিয়া আন্টি ভয়ে কোনো রকম দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি এখনো সেখানে দাঁড়িয়ে এসব দেখছিলাম। আমার মা মৃত্যুর পর তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। যদিও আমার কথা কেউ শুনবে না, তবুও কান্নাজড়িত কণ্ঠে ডাক দিলাম, মা মা ভীত কণ্ঠে ডাক দিলাম, মা। পিছন থেকে আমার কাঁধে কারো ঠান্ডা হাত অনুভব করলাম। আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম মা একটা সাদা আলোর মতো অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। আমি মাকে দেখে আবেগে আপ্লুপ্ত হয়ে জিজ্ঞাসা করলাম, মা তুমি আমাকে দেখতে পাচ্ছ? মা আমার গালে হাত দিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার সেই ছোট্ট ইয়াস এখন কত বড় হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দাও মা, আমি সারা জীবন তোমাকে ভুল বুঝে এসেছি, কখনো সত্যিটা জানার চেষ্টা করিনি। আমি তোমাকে সারা জীবন ঘৃণা করে স্মরণ করছি, আমি বুঝতে পারিনি, জানতেও পারিনি। মা আমাকে শান্ত করে বলল, আমি জানি তুমি কিভাবে জীবনের এই পর্যন্ত পার করে এসেছো, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার সাথে থাকতে পারিনি, ওরা আমাকে সবকিছু থেকে বঞ্চিত করছে, তাই আমি ওদেরকে মারার জন্যই ফিরে এসেছি। আমি খুব শান্ত গলায় বললাম, মা তুমি ফিরে যাও, তুমি যদি আজকে ওদেরকে মেরে ফেলো তাহলে ভবিষ্যতে অনেক বড় একটা পরিবর্তন এসে যাবে। সোহানা কিভাবে এলো এটা আমি কখনোই জানতে পারবো না। এটা শুনে মা প্রচন্ড রাগান্বিত হয়ে বলল, ভবিষ্যতে সবকিছু পরিবর্তন হয়ে গেল, আমি ওদেরকে ছাড়বো না, তুমি আমাকে বাধা দিলে আমি তোমাকেও মেরে ফেলবো। এই বলে মা আমার মাথায় অনেক জোরে চেপে ধরলো। আমি ব্যথায় কাতরাতে লাগলাম, আমার মস্তিষ্ক দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি আমার পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। আমি ফিরে এলাম বর্তমানে। কথা আমার মাথা থেকে হাত ছড়িয়ে আমাকে ধরে নিয়ে একটা জায়গায় বসিয়ে শান্ত করলো। আমি স্বাভাবিক হয়ে কথাকে জিজ্ঞাসা করলাম, তার মানে মা ফিরে এসেছিল তার মৃত্যুর বদলা নিতে? কথা বললো, হ্যাঁ, তোমার মায়ের আত্মার হাত থেকে বাঁচতে আমার মা আর তোমার বাবা আবার সেই তান্ত্রিকের কাছে গিয়েছিল, কিন্তু তান্ত্রিক তাদের এমন একটা সমাধান দেয় যা শুনে তারা দুজনেই অবাকের সীমা পৌঁছে গিয়েছিল। আমি কৌতূহল নিয়ে বললাম, কি সমাধান দিয়েছিল তান্ত্রিক? কথা বলল, তান্ত্রিক বলছিল তোমার মায়ের আত্মা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ খোলা আছে, সেটা হলো শারীরিক মিলন। মানে তোমার বাবা আর আমার মায়ের শারীরিক মিলন হলেই এই আত্মা তার উদ্দেশ্য ভুলে তার জগতে ফিরে যাবে। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? এটা কেমন সমাধান ছিল? বাবা নিশ্চয়ই এটা করতে রাজি হয়নি। তখন কথা বলল, শুধু তোমার বাবা না, আমার মাও এটা করতে রাজি হয়নি। তারা তান্ত্রিকের উপর রাগ করে সেখান থেকে চলে আসে। পথে তারা দুজন একে অপরের দিকে তাকাতেও পারছিল না লজ্জায়। তারপর বাড়িতে এসে সেদিন রাতে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। তোমার মায়ের আত্মা সবচেয়ে ভয়ঙ্কর রূপে আক্রমণ করে তাদের দুজনের উপর। তোমার বাবা ছোট্ট তোমাকে নিয়ে রাতে ঘুমিয়েছিল, আমার মা ছিল অন্য এক রুমে। হঠাৎ তোমার বাবার দরজায় কেউ জোরে জোরে টোকা মারলো। তোমার বাবার ঘুম ভেঙে গেল। যখনই খাট থেকে নেমে দরজা খুলতে যাবে তখন খেয়াল করলো খাটে ফ্লোর নেই, বরং হাওয়ায় ভাসছে। এতে সে প্রচুর ভয় পেয়ে গেল। তোমার বাবা চিৎকার করে বলল, ইয়াস ভয় পাবে, এগুলো বন্ধ করো দয়া করে। তখনই খাট উপর থেকে ধাপাস করে নিচে পড়ে গেল। তোমার বাবা তাড়াতাড়ি ছোট্ট ইয়াসকে কোলে নিয়ে দরজা খুলে বাইরে গিয়ে দেখলো ডাইনিং টেবিলের চেয়ারে কেউ একজন বসে আছে। তোমার বাবা ভাবলো এটা সামিয়া, মানে আমার মা, তাই ডাক দিয়ে বলল, সামিয়া। ওপাশ থেকে কোনো জবাব এলো না, তাই সেদিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে তার কাঁধে হাত রাখতে যাবে, তখনই পিছন থেকে আমার মা বলল, দুলাভাই এত রাতে বাইরে কি করছেন, ঘুমাননি? তোমার বাবা চমকে গিয়ে তাকিয়ে দেখে সামিয়া দাঁড়িয়ে আছে। তাহলে সামনে কে? সাথে সাথে সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ আমার মা মানে সামিয়া রুমের দরজার ভিতর থেকে বাড়ি দিতে লাগলো আর বলতে লাগলো, দুলাভাই কেউ বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে, দরজা খোলেন। তোমার বাবা আবার চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সামিয়া নেই। তোমার বাবা ভয়ে তাড়াতাড়ি তোমাকে একটা রুমে শুয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, কারণ সে জানতো এই আত্মা ছোট্ট ইয়াসের কোনো ক্ষতি করবে না। সে এসেছে তাদের দুজনকে মারতে। তোমারে শুয়েই তোমার বাবা গেল আমার মায়ের রুমে। দরজা খুলতেই আমার মা ভয়ে তোমার বাবাকে জড়িয়ে ধরে। এতে করে তোমার মায়ের আত্মা আরো বেশি রাগান্বিত হয়ে যায়। ঘরের বিভিন্ন জিনিস আপনা আপনি ছুঁড়ে আসতে লাগলো তাদের দিকে। এবার তারা দুজনেই সিদ্ধান্ত নিল তান্ত্রিকের বলা কথা মেনে নিবে, যদিও মনের মাঝে সংকোচ কাজ করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেট করে নেয়
যা করলেই এই আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে। এই পর্যন্ত বলে কথা থেমে গেল, নিচের দিকে মাথা দিয়ে কান্না করতে লাগলো। আমি স্তব্ধ হয়ে গেলাম এসব শুনে। আমার অতীতে এত কিছু ঘটে গেছে আমি নিজেও জানি না। কত সত্য এতদিনে চাপা পড়েছিল। আমি কথাকে জিজ্ঞাসা করলাম, তার মানে সোহানা আমার সৎ বোন, আর সোহানা তোমার মায়ের পেটের বোন? কথা চোখের পানি মুছে বলল, হ্যাঁ, এই ঘটনার ঠিক 9 মাস পর সোহানার জন্ম হয়, আর তুমি তখন এত কিছু বোঝো না। সোহানা তোমার বোন হয়েই বড় হতে থাকে। আমার চোখে পানি টলমল করছে। আমি চিৎকার করে বললাম, আমি এসব বিশ্বাস করি না। সোহানা আমার বোন মানে আমার বোন, ভুলেও আর আমার সামনে এসব কথা বলবে না। কথা বলল, ইয়াশ, আমি জানি তুমি এটা মানতে পারবে না, কিন্তু এটাই সত্যি। সোহানার যখন 5 বছর বয়স, তখন আমার বাবা মানে জিন রাজকুমার এসব কিছু জেনে যায়। কয়েদখানায় বসে তখন সে অনেক ভেঙে পড়ে। সে আমার মাকে মেরে ফেলার প্রতিজ্ঞা করে তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। বাবা তো আর জানতো না মা বাধ্য হয়ে এটা করছে। বাবা কয়েদখানা থেকে একদিনের জন্য ছাড়া পায়, এই শর্তে যে সে তার মানব স্ত্রীকে মেরে ফেলবে। বাবা তো এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই বাবা রাজি হয়ে যায় এই শর্তে। বাবা মুক্ত হয়ে ক্রোধে ছুটে যায় মাকে মারার জন্য। আর সেদিন মায়ের কোনো কথা না শুনেই বাবা নৃশংসভাবে আমার মাকে মেরে ফেলে। তোমার বাবা বাধা দিতে আসলে তাকেও মেরে ফেলে। তুমি আর সোহানা বাইরে খেলা করছিলে, তাই তোমরা সেদিন বেঁচে গিয়েছিলে আমার বাবার হাত থেকে। আমার মাকে মেরে তার লাশ নিয়ে জিন রাজ্যে ফিরে যায়। লাশ তার বাবা মানে জিন রাজার সামনে রেখে বলছে, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করছি রাজা। রাজা খুশি হয়ে বাবাকে মুক্তি দিতে চাইলে বাবা শর্ত রাখে, চাঁদের পরিমাণে তার মেয়েকে খোঁজ বন্ধ করতে হবে রাজাকে। চাঁদের পরীকে চিরতরে মুক্তি দিতে হবে। কিন্তু রাজা এতে প্রচণ্ড ক্ষেপে যায়, কারণ রাজা কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল চাঁদের পরীকে মারার জন্য। তাই রাজা আমার বাবার শর্ত মেনে না নিয়ে বাবাকে আবার বন্দি করে দেয়। আর এদিকে তোমার কাকারা খুঁজে পায় তাদের ভাইয়ের মৃতদেহ ঘরের ভিতর। যেহেতু আমার মা মানে তোমার কাকারা জানতো না এটা তোমার মায়ের যমজ বোন, তাই তারা তাকেই তোমার মা ভাবতো। তোমার বাবার মৃতদেহে পেয়ে তারা তোমার মায়ের কোনো খোঁজ না পেয়ে অপবাদ ছড়িয়ে দিল তোমার মা তোমার বাবাকে মেরে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। তারপরের ঘটনা তো তুমি জানোই। আমি চুপচাপ দাঁড়িয়ে এগুলো শুনছিলাম, নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। আমি রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলাম, তুমি তো এসব হওয়ার সময় সেখানে ছিলে না, তাহলে তুমি এত কিছু কিভাবে জানো? কথা একটু হেসে বলল, ইয়াশ, আমি তোমার মতো কোনো সাধারণ মানুষ না। আমার মাঝে এমন কিছু আছে যা তোমার মাঝে নেই। আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জায়গায় বিচরণ করতে পারি। জিন রাজা এই জন্যই আমাকে হুমকি মনে করে, আমাকে মারার জন্য উত পেতে বসে আছে। এই বলে কথা আপন মনে হাঁটতে হাঁটতে চলে যেতে লাগলো। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। এগুলো জানার পর ইচ্ছা করছে নিজেকে শেষ করে দেই। সোহানা আমার আপন বোন না হলেও ও আমার কলিজা। ওর জন্য আমার ভালোবাসা আগে যেমন ছিল এখনো তেমনই আছে, ভবিষ্যতে থাকবে। সোহানা এসব জানার আগে চলে গিয়েছে, ভালো হয়েছে। এসব শুনলে ও নিজেকে শান্ত রাখতে পারতো না, ও পাগল হয়ে যেত। উপরওয়ালা আমাদের কাছ থেকে যখন অনেক প্রিয় কিছু কেড়ে নেয়, তখন আপাতত মস্তিষ্কে সেটা খারাপ মনে হলেও পরে গিয়ে বুঝতে পারি ওনার সিদ্ধান্ত কখনো ভুল ছিল না, আর কখনো ভুল হবেও না। তাই সৃষ্টিকর্তার সিদ্ধান্ত কখনো ভুল ধরতে নেই। আমি দৌড়ে গেলাম কথার কাছে, কথার পাশাপাশি হাঁটছি। কথার মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আমি বললাম, এখন কি করবে, কোথায় যাচ্ছ? কথা বলো, বাবাকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। তুমি তোমার রাস্তায় যেতে পারো, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। তখন আমি বললাম, আমি চাই। এখন কথা বললো, কি চাও? আমি বললাম, বিরক্ত হতে। কথা একটু হেসে বলল, তাহলে অপেক্ষা করো আমার জন্য, আমি বাবাকে নিয়েই ফিরবো। আমি কথাকে জিজ্ঞাসা করলাম, কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? কথা আমার মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল, অপেক্ষার কোনো নির্দিষ্ট সময় হয় না ইয়াশ, এমনও হতে পারে সারা জীবন অপেক্ষা করতে হবে আমার জন্য। আমি বললাম, সারা জীবন অপেক্ষা করব আমি তোমার জন্য? হয়তো একদিন অপেক্ষাও আমার উপর বিরক্ত হয়ে যাবে, কিন্তু আমি বিরক্ত হব না। যাও তুমি এবং তোমার বাবাকে নিয়ে ফিরে আসো। কথা অশ্রুসিক্ত চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কথা তো জানে সে আর কখনো ফিরে আসবে না। কথা জুজুকে কোলে নিয়ে আদর করে বলল, ইয়াসের খেয়াল রেখো জুজু। জুজুরও চোখে পানি, কারণ জুজু জানে কথা আর ফিরে আসবে না। প্রাণীরাও মানুষের চোখ দেখে মন বুঝতে পারে, আর আমরা নিজের সর্বোচ্চ দিয়েও কাউকে ভালোবাসলেও মানুষের মন পাই না।
তখন কথা বলল, আমি যেদিন ফিরে আসবো সেই দিন আকাশের চাঁদটা সম্পূর্ণ লাল রং ধারণ করবে, পাখিরা গান গাইবে, দূর আকাশ থেকে তারা খসে পড়বে, হঠাৎ কোনো সংকেত ছাড়াই বৃষ্টি শুরু হয়ে যাবে। ইয়াশ বলল, আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য। কথা মিষ্টি করে হাসি দিয়ে বিদায় জানিয়ে চলে গেল ধোঁয়ার মতো রোশনি ছড়িয়ে। আমি তাকিয়ে রইলাম কথার চলে যাওয়ার দিকে। আমি জানি কথার সাথে আমার মিল সম্ভব না, কারণ কোনো না কোনোভাবে কথা আমার বোনের পর্যায়ে পড়ে। আমাদের বাবা মায়ের ভুলের জন্য আজ আমরা এমন পরিস্থিতিতে এসে পড়ছি। জুজুর মাথায় হাত বুলাতে গিয়ে দেখলাম ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। আমি আর দেরি না করে দৌড়ে জুজুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। কথা জিন রাজ্যে পৌঁছানোর সাথে সাথে রাজার প্রহরীরা তাকে বন্দি করে ফেললো। প্রহরীরা কথাকে নিয়ে গেল রাজার দরবারে। রাজার কাছে রাজা কথাকে দেখে বলল, স্বাগতম চাঁদের পরী, অবশেষে তাহলে ধরা পড়লে, অনেক হয়রানি করছো আমাকে। কথা একটু হেসে বলল, আমি যদি নিজ থেকে ধরা না দিতাম তাহলে আপনার এসব চেলাপেলার বাপের ক্ষমতা ছিল না আমাকে খুঁজে বের করার। রাজা রেগে গিয়ে বলল, ভুলে যাস না তুই এখন রাজার সামনে দাঁড়িয়ে আছিস। আমি চাইলে তোকে টুকরো টুকরো করে রাক্ষসদের খাইয়ে দিতে পারি। কথা বলল, এতদিন যেহেতু পারেননি এখনো পারবেন না, আর আমি এখানে নিচ থেকে এসেছি কেন সেটা জানতে চাইবেন না? রাজা হাসতে হাসতে সিংহাসন থেকে উঠে এসে কথার সামনে দাঁড়িয়ে বলল, আমার নাতনি তার বাবাকে ছাড়িয়ে নিতে এসেছে, সেটা আমি আবার কিভাবে না জানি? কথা বলল, তাহলে ছেড়ে দেন আমার বাবাকে, বিনিময়ে আপনি যা চাইবেন তাই হবে। আমি কোনো প্রতিরোধ করতে এখানে আসিনি, আমি সম্পূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করতে এসেছি। রাজা বলল, তুই এটা অবশ্যই জানোস আমি কি চাই। এই চন্দ্রগ্রহণের আগে যদি তোকে মারতে না পারি তাহলে জিন রাজ্যের অর্ধেক প্রাণ ঝরে পড়বে তোর পায়ের তলায় থাকা ওই চাঁদের চিহ্নর প্রভাবে, আর আমি রাজা হয়ে এটা কখনোই হতে দিতে পারি না। কথা বললো, আমি জানি সেটা, আর আমিও চাই না আমার জন্য এতগুলো প্রাণ ঝরে যাক। তাই আমি নিজেকে আপনার কাছে ধরা দিয়েছি। মরার আগে আমাকে আমার বাবার সঙ্গে একবার দেখা করার সুযোগ দিন। রাজা কথার ওই আবদার পূরণ করলেন। রাজা বুঝতে পারলেন কথার মন অনেক পরিষ্কার। কথা নিজের জীবনের ব্যাপারে চিন্তা না করে এখানে চলে এসেছে অর্ধেক জিন জাতিকে বাঁচানোর জন্য। নিমেষেই কথার প্রতি রাজার সব রাগ এবং ঘৃণা ভালোবাসায় রূপান্বিত হয়ে গেল। রাজা এই প্রথম তার নাতিনকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তোমার বাবার একটা ভুলের জন্য আজকে না চাইতো তোমাকে মরতে হবে। আমি বারবার নিষেধ করছিলাম মানব মেয়ের সাথে কোনো সম্পর্কে না জড়াতে, এতে করে আমাদের রাজ্যের অনেক ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু আমার ছেলে আমার কোনো কথাই শোনেনি সেই দিন, তাই বাধ্য হয়ে তাকে বন্দি বানিয়ে নিয়েছিলাম। কিন্তু হতচ্ছাড়া তার কাজ আগেই করে দিয়েছে। আমি খবর পাই সেই মানব মেয়ে গর্ভবতী। আমি যা ভয় পাচ্ছিলাম তাই হলো। যেহেতু আমার ছেলের শরীরে রাজা বংশের রক্ত, তাই সে যদি কোনো মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় তাহলে তার সন্তান চাঁদের চিহ্ন নিয়ে জন্ম নেবে, সে হবে চাঁদের পরী। আর সেই চাঁদের পরী যদি কোনোভাবে চন্দ্রগ্রহণের পর্যন্ত বেঁচে থাকতে পারে তাহলে অর্ধেক জিন নিজেদের প্রাণ হারাবে তার প্রভাবে। কথা বলো, হ্যাঁ রাজা, সেটা আমি জানি, আর অনেক ভেবে চিন্তেই আমি এখানে এসেছি। আমিও চাই না আমার জন্য জিন রাজ্যের এত বড় ক্ষতি হয়ে যাক। রাজা বলল, আমাকে তুই রাজা ডাকিস না, দাদু বলে ডাক। আগামীকাল চন্দ্রগ্রহণ মনে আছে তো? তোর হাতে আজকের রাতটাই আছে, যা নিজের বাবার সাথে দেখা কর। এই বলে রাজা প্রহরীদের ইশারা দিল। প্রহরীরা কথাকে নিয়ে তার বাবার কাছে গেল। এদিকে আমরা দেখতে পাই ইয়াশ জুজুকে নিয়ে হাসপাতালে গিয়েছে। ডাক্তার জুজুর পরীক্ষা নিরীক্ষা করে ভারাক্রান্ত মনে ইয়াশকে বলল, পশু পাখির মাঝেও একটা রোগ আছে যার নাম হিমোকোলন। এই রোগটা তখনই দেখা দেয় যখন কোনো কারণে পশু পাখি একটানা কয়েকদিন নির্ঘুম থাকে। জুজু কয়েকদিন যাবৎ 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি। কোনো এক কারণে, হয়তো ও কাউকে খুব মিস করে, তার জন্য কান্না করে, তার স্মৃতি জুজুকে ঘুমাতে দেয়নি, আর তাই জুজুর মাঝেও হিমোকোলন রোগটা বাসা বেঁধেছে। ইয়াশ জুজুর দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে অবাক হয়ে বলল, স্যার, গত কয়েকদিন আগে আমার বোন মারা গিয়েছিল দুর্ঘটনায়। জুজু আমার বোনকে অনেক ভালোবাসতো। হয়তো ওর স্মৃতি জুজুকে এমনভাবে আঁকড়ে ধরছে যে ও ঘুমাতেও পারে না। এই রোগের কি কোনো প্রতিকার নেই স্যার? ডাক্তার ইয়াশকে সান্ত্বনা দিয়ে বলল, যদি থাকতো তাহলে আমি কখনো জুজুকে নিয়ে ভয় পেতাম না। আসলে এই প্রাণীগুলো একবার যদি কারো মায়ে আটকে যায় তাহলে তাকে ছাড়া কিছুই বোঝে না। ওরা মৃত্যু কি জিনিস সেটাও বোঝে না। কষ্ট হলে বলতে হচ্ছে যে জুজুর হাতে আর বেশি সময় নেই, ওকে নিয়ে যাও। ইয়াশ পাগলের মতো বলতে লাগলো, না স্যার, আপনি এটা বলতে পারেন না।
আমার বোনটা আমাকে ছেড়ে চলে গেছে, এখন জুজুও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি সহ্য করতে পারবো না। স্যার আপনি যা চান আমি তাই দিব, তবুও জুজুকে ভালো করে দিন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ডাক্তার বলল সরি, আমার কাছে কোনো উপায় থাকলে আমি কখনো জুজুকে এভাবে হারাতে দিতাম না। আমি নিজেও একজন পশু প্রেমিক, আমারও কষ্ট হচ্ছে জুজুর জন্য। ইয়াশ চোখের পানি নিয়ে জুজুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। ইয়াশ এটা মানতে পারছে না জুজুও তাকে ছেড়ে চলে যাবে। জুজুর দিকে তাকিয়ে দেখলো ওর চোখেও পানি, হয়তো জুজু বুঝে গেছে ওর হাতে আর বেশি সময় নেই। ইয়াশ চোখে ভাসতে লাগলো জুজু আর সোহানার কাটানো মুহূর্তগুলো। জুজু সোহানার কতটা আপন ছিল সেই দৃশ্যটাও ভাসতে লাগলো। সেদিন সোহানার জন্য আইসক্রিম এনেছিল, কিন্তু সেটা গলে যাওয়ার পর জুজু সেই প্যাকেটটা মুখে নিয়ে ঢুকিয়ে আর বের করতে পারছিল না। ইয়াশ দোকানে গিয়ে একটা আইসক্রিম কিনে জুজুকে নিয়ে পার্কের বেঞ্চে বসে জুজুর সামনে দিয়ে বলল, জুজু তোর না আইসক্রিম অনেক পছন্দ, দেখ আমি তোর জন্য আইসক্রিম এনেছি, খেয়ে দেখতো লবণ হয়েছে কিনা। জুজু আইসক্রিম শুকে একবার ইয়াশের দিকে তাকিয়ে ভাঙা গলায় ম্যাও করলো। ইয়াশ একটু হেসে বলল, আজকেও তুই আমাকে ছাড়া খাবি না তাই না? তোর কেন বিশ্বাসী হস জুজু? কেন এত মায়া সৃষ্টি করে হারিয়ে যাস? একটু থেকে গেলে কি এমন হয়? আমি কি এতই খারাপ যে তোরা সবাই এক এক করে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? তোকে একটা সত্যি কথা বলি আজকে, যদিও আমার কথা বুঝবি না তবুও বলি তোকে। আমি আর সোহানা যদি ছোটবেলায় এতিমখানা থেকে পালিয়ে আসছিলাম, সেদিন তুই তোর দুই ভাই আর মায়ের সাথে ঘুমিয়েছিলি। সোহানা তোকে দেখেই বলল এটা ওর লাগবে। আমি তো আমার বোনের আবদার কখনো ফেলতে পারি না, তাই আমি তোকে তোর মা এবং ভাইদের কাছ থেকে চুরি করে নিয়ে আসি। আমি তোকে ছোটবেলায় তোর মায়ের আদর থেকে বঞ্চিত করছি, তোর ভাইদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। মা বাবা ছাড়া কারো জীবন কিভাবে কাটে সেটা আমার চেয়ে ভালো আর কেউ বলতে পারে না। জানিস জুজু, তুই ছাড়া আমরা অসম্পূর্ণ ছিলাম। তুই সোহানাকে এত ভালোবাসছ যে ওর কাছে যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছিস। আর কয়েকটা দিন আমার সাথে থেকে গেলে কি এমন হতো? আমি জানি কোথাও আর ফিরে আসবে না, ভেবেছিলাম অন্তত তুই থাকবি আমার সাথে। জুজু আমি তোকে আঘাত করছিলাম তাই না? জানিস তোকে আঘাত করে আমি বেশি ব্যথা পেয়েছি। তোর ক্ষত দেখলে আমার মনে রক্তক্ষরণ শুরু হয়। প্লিজ জুজু আর কয়েকটা দিন আমার সাথে থেকে যা। সোহানাকে হারানোর ব্যথা এখনো ভুলতে পারিনি আমি। তুই চলে গেলে আমি পাগল হয়ে যাব। জুজু এই জুজু কিছু তো বল। জুজু নিজের হাত পা ছেড়ে দিল ধীরে ধীরে। জুজুর অশ্রু ভেজা চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আজ অনেকদিন পর জুজু ঘুমিয়ে গেল, তবে এই ঘুম আর কখনো ভাঙবে না। ইয়াশ জুজুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। এই পৃথিবীতে আর কেউ রইল না ইয়াশের জন্য। ইয়াশ আজ সম্পূর্ণ একা। তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। ইয়াশের চোখের পানি বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। ইয়াশ কাঁদতে কাঁদতে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সৃষ্টিকর্তা তুমি আমার উপর এত খুশি যে আমার কাছ থেকে সবাইকে দূরে সরিয়ে দিয়েছো। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, শুধু পরপারে আমার প্রিয় জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিও। এদিকে কথা তার বাবার সাথে দেখা করছে। বাবাকে নিজ চোখে জীবনের প্রথমবার দেখে কথা নিজেকে সামলে রাখতে পারলো না। বুক ভরা এক আর্তনাদে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কথার বাবাও নিজের মেয়েকে সামনে থেকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। কথার বাবা বলতে লাগলো, মা তুমি এখানে কেন এসেছো? ওরা তোমাকে মেরে ফেলবে, চলে যাও এখান থেকে। কথা কাঁদো কাঁদো গলায় বলল, তোমাকে জড়িয়ে ধরার আমার এক আকাশ পরিমাণ ইচ্ছা ছিল বাবা, আজ সেটা পূর্ণ হয়েছে। এখন আমি মরে গেলেও কোনো দুঃখ থাকবে না। এখন কথার বাবা বলল, আমি জানি আমার ভুলের জন্য আজ তোমাকে মরতে হবে, তুমি আমাকে ক্ষমা করে দিও। কথা বলল, না বাবা, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তুমি নিজের মুক্তি চাওনি, তার বদলে আমার নিরাপত্তা চেয়েছো রাজার কাছে। তুমি আমার সবচেয়ে ভালো বাবা, কিন্তু তুমি ভুল বুঝে মাকে মেরে ফেলছো। কথার বাবা একটু অভিমানের স্বরে বলল, তোমার মা আমার সাথে বেইমানি করছিল, তাকে মেরে আমি কোনো ভুল করিনি। কথা এক এক করে সেদিনের ঘটে যাওয়ার ঘটনা সব বলল তার বাবাকে। সবকিছু শুনে কথার বাবাও কান্নায় ভেঙে পড়লো। ততদিন সে তার স্ত্রীকে ভুল ভেবে এসেছে, এমনকি তার কোনো কথা না শুনেই তাকে মেরে ফেলছে। কথার বাবা কষ্টে নিজের কপালে চাপড়াতে লাগলো। কথা তাকে শান্ত করে জড়িয়ে ধরে বলল, বাবা জীবনের শেষ সময়টা আমি তোমার সাথে কাটাতে পেরেছি, এতেই আমি খুশি। কথার বাবা মেয়েকে জড়িয়ে ধরে বলল, শেষবারের জন্য
কথার কপালে চুমু খেয়ে বলল, আমাকে মাফ করে দিও মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষার কথা শুনে কথার মনে পড়ে গেল ইয়াসের কথা। ইয়াস তার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু চাইলেও কথা আর ফিরে যেতে পারবে না। এক বুক কান্নার ভালোবাসা সিক্ত হলো বাবা মেয়ের শেষ বিদায়ে। প্রহরীরা এসে কথাকে নিয়ে গেল, সময় শেষ কথার। এখন কথার নিজেকে বলে দিয়ে অর্ধেক জিন জাতিকে রক্ষা করার সময় হয়ে এসেছে। রাজার দরবারে সবার চোখে পানি, রাজা নিজেও কাঁদছে। কথার বাবা রাজার পাশে দাঁড়িয়ে আছে, আসছে মুক্ত কারাগার থেকে। রাজা কথার উদ্দেশ্য বলল, তোর এই কুরবানি গোটা জিন রাজ্য মনে রাখবে আজীবন, তুই আমাদের মাঝে অমর হয়ে থাকবি। কথা কিছু বলল না, হাসি মুখে নিজের গর্দান পেতে দিল জল্লাদের তলোয়ারের নিচে। কথার বাবা নিজের মেয়ের মৃত্যু দেখার সাহস হলো না, চোখ বন্ধ করে কান্না করতে লাগলো। রাজা তাকে সান্ত্বনা দিয়ে বলল, সেদিন আমার কথা শুনলে আজকে এই দিনটার মুখোমুখি হতে হতো না তোমাকে। কথার বাবা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আজ তার কিছুই করার নেই। অবশেষে সময় হয়ে গেল। জল্লাদ তার তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে আছে রাজার হুকুমের অপেক্ষায়। রাজা অনেক কষ্টে নিজের মুখ থেকে উচ্চারণ করলো, এখন। জল্লাদ সাথে সাথে কথার গাড় থেকে মাথা আলাদা করে ফেললো। কথার মৃত্যুতে পুরো রাজ্যসভা নীরব হয়ে গেল। সবাই কথার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রাজা হুকুম দিল রাজ দরবারের কবরস্থানের সবচেয়ে উঁচু স্থানে কথাকে দাফন করা হোক। প্রতি বছর এই দিনে শোক পালন করার ঘোষণা করা হলো রাজ্যে। ওইদিকে ইয়াস জুজুকে দাফন করলো সোহানার কবরের পাশেই। অশ্রুসিক্ত চোখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইয়াস হাঁটতে লাগলো কোনো এক অজানা পথের উদ্দেশ্যে। আজ ইয়াসের কোনো লক্ষ্য নেই কোনো পিছুটান। ইয়াস এখন মুক্ত বাতাসের মতো, কোথায় যাবে তাও জানে না, শুধু অপেক্ষা একজনের জন্য, সে যে প্রমিস করছিল সে আসবে একদিন। এদিকে আমরা দেখি পিছনে কবরের পাশে সোহানা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে ইয়াসকে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে। 10 বছর পর আজ সোহানার মৃত্যুবার্ষিকী। ইয়াস ফুল হাতে নিয়ে সোহানার কবরের পাশে দাঁড়িয়ে আছে। তখন রাত প্রায় 12টা বাজে। ইয়াস আনমনে বলে উঠল, কেমন আছিস ভেন্ডি? আমি ভালোই আছি, তুই থাকলে আজ দেখতে পারতি। আমাদের এখন নিজস্ব একটা বাড়ি করছি, সেখানে সব আছে, তবু তোর শূন্যতা আমাকে এক রাত ঘুমাতে দেয় না। তোর আর জুজুর জন্য প্রতিদিন 2টা আইসক্রিম কিনে রাখি, ওই আশায় যে তোরা হয়তো ফিরে আসবি। কিন্তু বরাবর আমি হতাশ হই, জানিস ভেন্ডি? তোর জন্য অনেক সুন্দর একটা জামা কিনেছি, একদিন সময় করে এসে দেখে যাইস। সত্যি বলতে আমি তোকে এখনো অনেক বেশি মিস করি। এই বলে ইয়াস কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। ইয়াস আকাশের দিকে তাকিয়ে দেখলো চাঁদটা সম্পূর্ণ লাল রং ধারণ করছে, পাখিরা গান করছে। ইয়াসের মনে পড়ে গেল কথার শেষ কথাগুলো। কথা তো এমন কিছুই বলে গিয়েছিল। ইয়াস আকাশের দিকে তাকিয়ে তারা খুঁজতে লাগলো। হ্যাঁ, একটা তারা দেখা যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই তারাটা খসে পড়লো আকাশ থেকে। ইয়াস পাগলের মতো চারদিকে তাকাতে লাগলো। ইয়াসের চোখ শুধু কথাকে খুঁজছে। ইয়াস দৌড়ে রাস্তায় চলে এলো। মানুষজন দৌড়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। বাইরে দোকানপাটগুলো বন্ধ করে দোকানিরা দৌড়ে যে যার মতো ছাউনি তলায় আশ্রয় নিচ্ছে। তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে গেলাম। লাল নীল চুরি পরা একটা হাত আমাকে উঠানোর জন্য হাত বাড়িয়ে দিল। আমার সবকিছু স্লো মোশনে চলতে লাগলো। আমি চোখ থেকে বৃষ্টির পানি মুছে ভালো করে তাকিয়ে দেখলাম অদ্ভুত সুন্দরী পরীর মতো একটা মেয়েটা আমার হাত ধরে টেনে তুলে বলল, সরি। আমি হা করে তাকিয়ে আছি। মেয়েটার কথায় আমার ধ্যান ভাঙলো। এই যে মিস্টার, আর ইউ ওকে? আমি বললাম, কথা। গাইস, এই গল্পটা এখানেই সমাপ্ত হইল। আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হইব নেক্সট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভিডিওটা লাইক দিও কিন্তু, নাইলে একদম গার্লফ্রেন্ড যাবো।